গল্প মেঘরোদ, লেখায় অনামিকা আহমেদ। তোকে না কতদিন বলেছি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবি না। সকাল সকাল তোর কুৎসিত চেহারাটা আমাকে দেখাবি না। তোর চেহারা দেখলে সারাটা দিন আমার খারাপ যায়। ভালোবাসার মানুষটার মুখে নিজের সম্বন্ধে এত খারাপ কথা শুনেও অবাক হয় না ঈশা। কেবল মাথা নিচু করে রাখে। পানি চোখ বেয়ে নিচে পড়তে চায়, কিন্তু পড়তে দেয় না ঈশা। নিজেকে করো সামনে দুর্বল দেখানোটা তার কাছে ন্যাকামি থেকে। ঈশা ছোট থেকেই শুনেছে সে নাকি তার মায়ের মতো আগুন সুন্দরী। ট্রেটা বেডসাইড টেবিলে রেখে চলে আসে ঈশা, একবারও বিছানায় বসে থাকা 25 বছরের যুবকের দিকে তাকায় না। তবে মাঝে মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে দেখে নিজের মনের মানুষকে। এতেই ঈশার তৃপ্তি। এতিম মেয়ের চেয়ে বেশি শখ আহ্লাদ থাকতে নেই। আর যেন তোকে আমার রুমের আশেপাশে না দেখি। তোর বিদ মতলব কি আমি জানি না ভেবেছিস? আসিফ হয়তো ঈশাকে শোনানোর জন্যই জোরে জোরে বলে। আসিফ হয়তো জানে না গত 18 বছর ধরে ঈশা খোঁচা দেয় কথাগুলো শুনে যাচ্ছে, যার কারণে তার কথায় ঈশার তেমন কিছুই যাবে আসবে না। ঈশাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। বছর না পেরোতেই তার বাবা আরেকটা বিয়ে করে। শেষে ঈশার ঠাঁই হয় একমাত্র মামার বাড়িতে। মামা ঈশাকে তার 2 ছেলের মতোই দেখে, কিন্তু বাদশাদে তার বড় ছেলে আসিফ। কেন জানি ছোট থেকেই ঈশাকে এসে দুচোখে দেখতে পারে না। নজরুল এমন অপায়া মেয়েকে ঘরে আর রাখিস না। দেখতে তো মায়ের মতোই সুন্দরী হয়েছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় কর, না হলে তোর ছেলেদের ঘাড়ে বসবে বলে দিলাম। ঈশা মামুনি আর লেখাপড়া করবে, তারপর বিয়ের চিন্তা। আর ঈশা কেমন সেটা আমাকে আপনার কাছ থেকে জানতে হবে না, আমি ঈশাকে ভালোভাবেই চিনি। তোর ভালোর জন্য বললাম, মানা না মানা তোর ব্যাপার। এসব বাদ দে, আমাদের আসিফ বাবার জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছি। মেয়ের ছবি এনেছি, দেখে কি সুন্দরী। আবার ব্যাপার অনেক টাকা আছে। আমাকে এসব বলে লাভ নেই। বিয়ে তো আর আমি করব না। যার জন্য এনেছি তাকে দেখাও। আসিফ তার বাবার পাশে বসেই মোবাইল চালাচ্ছিল। এতক্ষণের আলাপ চারিতাই তার কানে গেছে। মোবাইলটা রেখে পায়ের ওপর পা তুলে বসে। আমার পছন্দ আছে, তাই আমি কখনোই রাজি হবে না। বিয়ে করলে তাকেই করব, না করলে কাউকে না। আসিফ কথাটা বলেই হন হন করে রুম ত্যাগ করল। ভাই তোর বাসায় যে বোনটা আছে না, হেব্বি দেখতে কিন্তু। আমার সাথে বিয়ে দিয়ে দে, যৌতুক লাগবে না। রেহান, চুপ করবি। ও আমার বোন না। ওহ, তার মনে তুই ওকে পছন্দ করিস, তাই যতবার ঈশাকে তোর বোন বলি আর তুই রেগে যাস। না মানে ওর মতো ভিখারি আমার বোন হতে পারে না। ওই ব্যাপার। না হলে কি তুই কি ভাবছিস ওই রকম ফালতু গায়ে পড়া মেয়েকে আসিফ মাহমুদ পছন্দ করবে? হাসালি রেহান, হাসালি। তোর মনে হয় না আমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করি? ওই রকম ক্ষেত মেয়েকে আমি পছন্দ করব, তুই কিভাবে ভাবলি? আচ্ছা বাদ দে, সার্জিস আসছে না কেন? আসবে, দাঁড়া, ওই দেখ এসে গেছে। কি রে মামা, দূর থেকে দেখছি অনেক কথা হচ্ছে, কি নিয়ে এত কথা আমাকেও বল। আর সার্জিস ওই যে আসিফের বাসায় ওর একটা বোন আছে না? ও ইউমি নিশা, অনেক দিন দেখি নাই, প্রায় 5 বছর। তা কি হয়েছে? আর ও তো অনেক সুন্দরী। তোরা কি এসব নিয়েই কথা বলবি নাকি? 2 ঘন্টা পর। রেহান তুই আজকে চলে যে, আরটি বারবার কল দিচ্ছেন। কি এখনই? না থাক ভাই, রেহান আমাদের ম্যামেজ বয়। যা যা। আসিফ, একটা কথা বলবো দোস্ত। হে বল। দোস্ত, আমার বাসায় আজকে একটি রিপেয়ারিং এর কাজ হবে তো। আজ রাতটা তোর বাসায় আমাকে থাকতে দিবি? আর এত ফর্মালিটি কিসের, অবশ্যই আয়। বা আজকে ঈশাকে দেখতে পারবো। অনেক দিন হয়ে গেছে দেখি না। এবারে ঈশাকে নিয়েই বিদেশ চলে যাব। আমার প্রিয়তমাকে আর আমার কাছ থেকে দূরে রাখবো না। ছেঁড়া কাপড়টা বারান্দায় বসে সেলাই করছে ঈশা। মামা দেখলে আজ হয়তো ঈশাকে অনেক বকতেন। কিন্তু মামার খরচ আর বাড়াতে চায় না ঈশা। মামা তার জন্য অনেক করেছে,
যা আজকাল দেখাই যায় না। হঠাৎ দরজায় কড়া নাড়তেই ঈশা সুইটা কাপড়ে বিধিয়ে নিচে নেমে যায়। মনে মনে সে জানে যে আসিফ এসেছে, তাই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে আবার অপমানিত হওয়ার জন্য। তার ধারণা ঠিকই, কিন্তু সাথে আরেকজনকে নিয়ে এসেছে। দরজা খুলতেই ঈশার চোখ যায় সার্জিসের দিকে। আসিফ ধাক্কা দিয়ে ঈশাকে সরিয়ে রুমে ঢুকে যায়। দীর্ঘ 5 বছর পর সার্জিসকে দেখে ঠিক চিনতে পারল না ঈশা। এটা সার্জিস ঈশার চাহনি দেখে বুঝতে পারে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে এখন ভালো লাগছে। মনে হয় তুমি আমাকে চিনতে পারনি। আমি সার্জিস। ও সার্জিস ভাইয়া, সরি, আমি ঠিক, আচ্ছা বাদ দাও। এতদিন কই ছিলে? আমাকে মনে পড়েনি? পড়বে না কেন? খুব পড়েছে। দূর থেকে তাদের হাসাহাসি কেউ যে রক্তচক্ষুতে দেখছে সেটা তারা খেয়াল করে না। ভাইয়া লাগছে। এতটুকুতেই নেতিয়ে পড়েছিস? আমি তো এখনো শুরুই করলাম না। তোর সাহস কেমনে হয় আমার বন্ধুর গায়ে ঢলে পড়ার? শরীর দেখিয়ে পাগল বানাতে চাস? আমি কিছু বুঝি না ভেবেছিস? আমি বেঁচে থাকতে হতে দিব না। আসিফ আরও জোরে গলাটা চেপে ধরে। ঈশা নিজেকে ছাড়ানোর জন্য কাতরানো শুরু করে। তার মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর আসিফ তাকে ছেড়ে দিলে ঈশা সজোরে কষ্ট শুরু করে। আজকে কাজের লোক না আসায় বাসর সন রান্না ঈশাকে করতে হয়। আর সার্জিসু ঈশাকে পাওয়ার পর তাকে এক মুহূর্ত রেহাই দেয়নি। সারাক্ষণ কথা বলা, ঈশাকে হাসানো লাগিয়েই রেখেছে। ঈশার তা মন্দ লাগেনি। অনেকদিন পর এত হেসে ঈশার অনেক হালকা লাগছিল। কিন্তু এগুলো দেখে যে আসিফ হিংসার আগুনে জ্বলছে সেটা তো আর ঈশা জানে না। বাহ ঈশা, তোমার হাতের রান্নার জবাব নেই। আসলেই ঈশা, মায়ের রান্না অনেক দিন পর খেলাম। আমার মামুনিটা সব কাজের পারদর্শী। যে সংসারে যাবে ঘর আলো করে থাকবে। মামার এই কথা ঈশা খানিকটা লজ্জা পায়। পরে মনটাও কিছুটা খারাপ হয়ে যায়। আসলেই কি তাকে পরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে? তার সাথে কি আর আসিফের দেখা হবে না? এখন তো তাও বকা খেলে বা মার খেলেও তার সাথে দেখা হয়, তার হাতের সংস্পর্শ পাওয়া যায়। কিন্তু দূরে চলে গেলে তো তা আর হবে না। রাবিশ, এটা কি রান্না করা হয়েছে? এসব মানুষে খায়? মশলা, লবণ সব বেশি। রাতের খাবারের মুডটাই নষ্ট হয়ে গেল। আসিফ প্লেটটা ধাক্কা দিয়েই হন হন করে নিজের রুমে চলে যায়। ঈশা আসিফের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজকে সব রান্না আসিফের পছন্দ মতো করা হয়েছে। কিন্তু তাও আসিফ খাবারটা মুখে তুলল না। এতে ঈশার মন অনেক খারাপ হয়ে যায়। নিজের রুমে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালায় আসিফ। আজকে কেন জানি ক্ষণে ক্ষণে রাগ উঠে যাচ্ছে আসিফের। ঈশার হাসিটা কেন জানি সহ্য হচ্ছে না। তাই ধূমপান করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। কই, আমার সাথে তো কথা বলে না, হাসাহাসি করে না। ওই সার্জিসের সাথে এত কেন? একজন কথা বলতে আসলেই কেন কথা বলবে? একবার তুই কাছে আয়, তারপর তোর দানা কিভাবে কাটতে হয় আসিফ মাহমুদেরটার জন্য আছে। ঈশা আসিফের জন্য স্যুপ বানিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সার্জিসের সাথে ধাক্কা খায় ঈশা। আর একটু হলেই সব পরিশ্রম বড় হয়ে যাচ্ছিল। কিন্তু সার্জিস সময় মতো ঈশাকে ধরে ফেলে। তাই ঈশা বা স্যুপ কিছুই আর পড়ে যায় না। বলা হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক ওই মুহূর্তে আসিফ নিচে যাচ্ছিল আর সে ঈশা আর সার্জিসের ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়। এই দৃশ্য দেখার জন্য হয়তো আসিফ তৈরি ছিল না। মুহূর্তেই তার মাথায় চরম রাগ উঠে যায়। নিচে না গিয়ে সোজা নিজের রুমে ঢুকে যায় আসিফ। কিছুক্ষণ পর যখন ঈশা তার রুমে যায় স্যুপ নিয়ে, সাথে সাথে আসিফ দরজা বন্ধ করে দেয়। ঈশাকে দেওয়ালের সাথে লাগিয়ে গলাটা চেপে ধরে। অনেক কষ্টে ঈশা নিজেকে আসিফের কাছ থেকে ছাড়িয়ে নেয়। নিজের চরিত্র সম্পর্কে এত খারাপ মন্তব্য শুনে অন্যদের মতো ঈশারও রাগ উঠে যায়। সব কিছুর একটা সীমা আছে।
আর আসিফ সেই সীমা অতিক্রম করে ফেলেছে। দমটা ঠিক করে ঈশা সোজাসুজি আসিফের চোখের দিকে তাকায়। আপনার সমস্যা কি আমি করগায়ের দোলে পড়লে? করগায়ের দোলে পড়লে যদি আপনি আমার কাছ থেকে মুক্তি পান তাহলে তো ভালোই হয় আপনার জন্য। আসিফ ঈশার মুখ চেপে ধরে। বেশি বুলি ফুটেছে মুখে? এখনো কলেজ শেষ হয়নি আর বিয়ের চিন্তা মাথায়? বাহ, অবশ্য তোর ক্লাসের মেয়েদের তো চিন্তাধারা এমনি। আর কিছু না জেনে একজনের চরিত্রে দাগ লাগানোটা কোন ক্লাসের মানুষের মন মানসিকতা? ঈশা, বাড়াবাড়ি করবি না একদম। ভুলে যাবি না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? একটা নিচু মনের মানুষের সামনে দাঁড়িয়ে আছি। আসিফ এক ধাক্কায় ঈশাকে বিছানায় ফেলে দেয়। কি করছো, ছাড়ো। কেউ এসে পড়লে কেলেঙ্কারি লাগবে। লাগুক না, আমি তো নিচু মনের মানুষ। আর নিচু মনের মানুষ কি করতে পারে দেখবি না? ছাড়ো বলছি। আমি কিন্তু চিৎকার করব। আসিফ ঈশার ওপর থেকে উঠে পড়ে। ঈশা কোনো রকমে উঠে ওড়নাটা নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। যা দোজ দিছি তাতে কয়েকদিন চলে যাবে। আসিফ একটা ভিলেইন মার্কা হাসি দিয়ে স্যুপ খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কিছুক্ষণ আগে যা হয়েছে তা ভাবতেই ভয় লাগছে ঈশার। থেকে থেকে গায়ে কত দিয়ে উঠছে। ভাগ্যিস আজকে বাড়াবাড়ি কিছু হয়নি। যদি কিছু হয়ে যেত কিভাবে মুখ দেখাতো সে? তবে এই প্রথম হয়তো ঈশা আর আসিফ এত কাছাকাছি এসেছে। তার গায়ে আসিফের স্পর্শগুলো ভাবতে ঈশার লজ্জা লাগছে। মুহূর্তগুলো অনেক তাড়াতাড়ি পর হয়ে গেল যে ঈশা তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারেনি। আজকের দিনটা আসলেই ভোলার নয়। কিছু একটা হয়ে গেলে সবাই আমাকেই দোষ দিত। আমার উচিত আসিফ ভাইয়ের কাছ থেকে দূরে থাকা। সিদ্ধান্তটা কঠিন হলে নিজের ভালোর জন্য তা ঈশাকে করতে হবে। নিজের সম্মান রক্ষার খাতিরে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আসিফ এক কাপ কফি খায়। প্রতিদিন ঈশা সেটা নিয়ে গেলেও আজ কাজের মহিলাকে দিয়ে পাঠালে আসিফ খানিকটা অবাক হয়। আপনি কফি নিয়ে এসেছেন, ঈশা আসেনি কেন? সে কোথায়? আপা তো রান্নাঘরে নাস্তা বানায়। আমাকে কফিটা দিয়ে বললেন যে ছোট সাহেবের ঘরে দিয়ে আসতে। আমি প্রথমে না করছিলাম, কিন্তু পরে আপার জোরাজুরিতে এসেছি। আচ্ছা যাও। আসিফ কফি খেয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যায়। যাওয়ার পথে একবার রান্নাঘরে উকি মারে। সেখানে ঈশাকে সার্জিসের সাথে কথা বলতে দেখে মেজাজটা তিরিক্ষি হয়ে যায়। ও এই কারণে মহারানীর আমার ঘরে যেতে ইচ্ছা করেনি। দাঁড়া, সার্জিস তো আজকে চলে যাবে, তখন কোথায় যাবি তুই? আসিফ কিছু না বলে খবর টেবিলে গিয়ে বসে পড়ে। নিজের ছেলেকে এভাবে রেগে লাল হয়ে যেতে খুব কমই দেখেছে নজরুল। থাকতে না পেরে আসিফকে কারণটা জিজ্ঞাসা করে। কি রে, কিছু হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? কি গরম দেখাচ্ছে? না মানে, ছোটবেলায় তোর কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে যেমন করতি তেমন লাগছে। কিছু না। সার্জিস রান্নাঘর থেকে এসে নজরুলের পাশে চেয়ারে বসে পড়ে। আঙ্কেল, আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাই। আপনার কাছে একটা কিছু চাইলে দিবেন? সার্জিস বাবা, তুমি আমার ছেলের মতোই, বলো কি চাও? আঙ্কেল, আমি ঈশাকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি সারা জীবন ওকে আগলে রাখব, সুখে রাখব। আমি ওকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু বলতে পারিনি। ঈশা, আমাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? ঈশা নাস্তা নিয়ে আসার সময় কিছু কথা শুনে বরফের মতো জমে যায়। নিজের কানকে ঈশা বিশ্বাস করতে পারছে না। সার্জিসের জন্য ঈশার কোনো ফিলিংস নাই। মনের মাঝে একজন থাকা সত্ত্বেও আরেকজনকে স্বামী হিসেবে গ্রহণ করা ঈশার পক্ষে সম্ভব না। ঈশা অসহায় চোখে আসিফের দিকে তাকায়। আসিফ মাথা নিচু করে রেখেছে। ঈশার এই মুহূর্তে অনেক অসহায় লাগছে। না পারছে, না করতে, না পারছে এ বলতে। কি হলো ঈশা, বলো, তুমি কিছু বলছো না কেন? তুমি কি রাজি না? না মানে আমি আসলে। আচ্ছা সার্জিস বাবা, আমি ঈশার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। নাস্তা শেষে আসিফ আর সার্জিস ভার্সিটিতে চলে যায়।
নজরুল সাহেবও নিজের কাজে চলে যায়। ঈশার আজকে কলেজে যেতে ইচ্ছা করছে না। সবাই চলে গেলে ঈশার দৌড়ে নিজের রুমে চলে যায়। আলমারিটা খুলে নিজের 10 বছরের পুরানো ডায়েরিটা বের করে। এই ডায়েরিতে ঈশার আসিফের জন্য লুকানো সব অনুভূতিগুলো লেখা আছে। এই ডায়েরিতে ঈশার 8তম জন্মদিনে দিয়েছিল। এত জীবন নিজের চেয়ে যত্নে রেখেছিল ডায়েরিটা। ডায়েরিটা খুলে নিজের অনুভূতিগুলো পড়তে থাকে ঈশা। চোখ দিয়ে অশ্রু পড়লেও মুখে একটা বিষাদের হাসি লেগে আছে। তোমার ইচ্ছা পূরণ হচ্ছে আসিফ। আমি চলে গেলেই তো তোমার শান্তি। তোমার শান্তির জন্য আমি সব করতে পারি। হে, আমি এই বিয়েতে রাজি হব। রাত 10টা বেজে গেলেও আসিফ না আসায় ঈশার অনেক দুশ্চিন্তা হতে পারে। নজরুল সাহেবকে জোর করে খায় ঘুমাতে পাঠিয়ে দেয়। বারবার কল দেওয়ার পর আসিফ কল ধরছে না। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঈশার ধ্যান ভাঙে। দরজা খুলতেই টলতে থাকা আসিফ ঈশার গায়ে এসে পড়ে। ভাইয়া, তুমি ঠিক আছে? এমন করছো কেন? সোজা হয়ে দাঁড়াতে পারছে না কেন? আমি তো ঠিক আছি। আসিফ কাছে আসতে ঈশা একটা বিশ্রী গন্ধ পেল। ভাইয়া, তুমি মদ খেয়ে এসেছ? মদ এইটা মাথায় দেয় নাকি খায়? ভাইয়া, এখানে চুপ করে বসো। আমি লেবু পানি নিয়ে আসছি। ঈশা সবে চুলায় গরম পানি বসিয়েছে, কারো স্পর্শে শরীরে একটা শিহরণ হয়ে যায়। কেউ যেন তাকে পেছনে থেকে চাপতে ধরেছে। সামনের জানালার কাছে আসিফের প্রতিচ্ছবি দেখে কিছুটা ঘাবড়ে যায় ঈশা। নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আসিফ আরো জোরে ধরে থাকে। ঈশা, আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমি বাঁচতে পারবো না। কি বলছো তুমি এসব আসিফ ভাইয়া? অনেক ভালোবাসি তোকে। ঈশা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই শব্দটা শোনার জন্য এত জীবন কত কষ্ট পেয়েছে। আজকে সেই শব্দটা শুনে কেমন একটা ঘোর মনে হচ্ছে ঈশার। তুমি কি সত্যি বলছো আসিফ? ঈশা, মামুনি, কালকে তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আসিফের চিন্তায় তো হয়ে ওঠেনি। আজকে কিছু কথা বলতে চাই। তোর সময় হবে? কি বলছো মামা, সময় হবে না কেন? তুই ঠিক আছিস তো ঈশা? তোর চোখ এত ফোলা কেন? কেঁদেছিস নাকি? কই মামা, কিছু না, হয়তো পোকা কামড় দিয়েছে। মামার কাছ থেকে লুকাতে চাস? আমি জানি তো কেন কেঁদেছিস। তুই আমাকে ছেড়ে যেতে চাস না তাই। মারে, তুই যে অন্য আরেকজনের আমানত, তার কাছে যে তোকে ফিরিয়ে দিতে হবে। আমার কি কম কষ্ট হবে আমার ঈশা মামুনিকে ছাড়া থাকতে? কিন্তু মামা। কোনো কিন্তু না ঈশা। সার্জিস অনেক ভালো ছেলে। ওর বাবা মাও তোকে কত আদর করে। তুই ওইখানে রাজরানী হয়ে থাকবি। একদম চিন্তা করিস না। আমি বলছি তুই ভালো থাকবি। এখন বল, তুই রাজি? ঈশা মাথা নাড়ায়, সে রাজি। আলহামদুলিল্লাহ, আমি সার্জিসের মা বাবাকে জানিয়ে আসি। ঈশা একটা মিথ্যা হাসি দেওয়ার চেষ্টা করে। তোমার খুশি আমার খুশি মামা। তাছাড়া কার জন্য অপেক্ষা করব যে আমাকে ভালোবাসে না তার জন্য? ভালোবাসা তো দূরের কথা, মানুষ হিসেবেও গণ্য করে না। আর সার্জিস ভাইয়া তো আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন তার ভালোবাসার মূল্য দিব না? হে, আমি সার্জিস ভাইয়াকেই বিয়ে করব। থেকে থেকে ঈশার কাল রাতের ঘটনাগুলো মনে পড়ছে। সে চাইছে না মনে করতে, কিন্তু বেহায়া মন বারবার মনে করাচ্ছে। কেন এমন করলে আসিফ? আমি তো তোমার কাছে প্রকাশ্যে ভালোবাসা চাইনি, কখনো ভালোবাসার অধিকার নিয়ে সামনে দাঁড়ায়নি। কেন আমার মনে ভালোবাসার অনুভূতিগুলো সৃষ্টি করে ভেঙে ফেললে? আমি কোনো দিনও তোমাকে ক্ষমা করব না। গতকাল রাতে। সত্যি বলছো আসিফ? আসিফ ঈশাকে ওর দিকে ফিরিয়ে নেয়। আস্তে করে কপালের চুলগুলো কানে গুঁজে দেয়। ভালোবাসিস আমাকে? অনেক, নিজের জীবনের চেয়েও বেশি। কথাটা শুনে আসিফ জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ আসিফের এমন ব্যবহার ঈশকে ভাবিয়ে তোলে। কি হলো, তুমি এভাবে হাসছো কেন? তুই কত বোকা ঈশা। তোকে বোকা বানানো অনেক সহজ কাজ। আরে আমি তোর মতো একটা এতিম লো ক্লাস মেয়েকে ভালোবাসবো?
তুই এটা ভাবলি কি করে? কি বলছো তুমি? এই তো মাত্র বললে। এই তোর কুমিরের কান্না আমাকে দেখাবি না, যত সব নেকা মেয়ে ছেলে। আমার রুমে খবরদার ঢুকবি না। আমাকে ঘুমাতে দে। আসিফ ওপরে নিজের রুমে চলে যায়। আমি লো ক্লাস মেয়ে। ঠিকই তো, আমার তো মা বাবা নেই। কিন্তু তুমি কেন ছলনা করলে আমার সাথে? ঈশা মামুনি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? কলেজ যাবি না? এই তো যাব মামা। আচ্ছা শোন, সার্জিসের মা বাবা চান তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে, আমি না করেছি। না, তুমি রাজি হয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে যাতে হয়ে যায়। কি বলছিস মা? ঠিকই বলছি। হাঁটতে হাঁটতে বারবার সার্জিস ঈশার হাতের সাথে নিজের হাত ঠেকাচ্ছে। ঈশার অস্বস্তি হলেও মুখে কিছু বলছে না। কিছু দূর হাঁটার পর সার্জিস ঈশার হাতটা ধরে থামিয়ে দেয়। কি হলো ভাইয়া? ভাইয়া ডাকছো কেন? আমাদের তো কিছুদিন পর বিয়ে, এখনো যদি ভাইয়া ডাকা না ছাড়ো তাহলে আমাদের বাচ্চারা আমাকে মামা ডাকবে। ঈশা না চাইতে হেসে দেয়। ভাইয়া তুমি না। আবার? ও সরি, কিন্তু তুমি না অনেক মজা করো। তোমার হাসিটা অনেক সুন্দর। ঈশা, কথা দিচ্ছি তোমার মুখ থেকে এই হাসি সরতে দিব না। বিশ্বাস করতে পারি? ভরসা করে থাকবো না তো? আমি কথা দিচ্ছি কখনো কষ্ট পেতে দিব না তোমাকে। বিশ্বাস করলাম, প্লিজ বিশ্বাসটা ভেঙো না। ঈশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসবে আমায়? সার্জিস ঈশার দিকে হাত বাড়িয়ে দেয়। ঈশা বুঝতে পারে না কি করবে। সে তো মনে মনে আসিফকে ভালোবাসে। কি করব, আমার মনে যে শুধুই আসিফ, কিন্তু তাকে ভালোবেসে কি লাভ? সে কি আমার ভালোবাসার মর্যাদা দিয়েছে? আমার অনুভূতিগুলোর সাথে ছলনা করেছে। না, আর আমি দুর্বল হব না। আমার কি কোনো দাম নেই? ওর জন্য আমি কেন নিজেকে প্রকৃত ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত রাখব? ঈশা সার্জিসের হাতটা ধরে ফেলে। সার্জিস এক টানে ঈশাকে নিজের বুকে লেপ্টে নয়। নিজের ভালোবাসাকে বুকে আগলে রাখার শান্তি অন্যরকম। কিন্তু একজনের শান্তি যে অন্য আরেকজনের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তা সবার অজানা। তোকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই আমার দুর্বলতার সুযোগ নিলি সার্জিস। তুই খুব ভালো করেই জানতি ঈশাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ঈশাকে হারিয়ে ফেলার ভয়ে আমি ঈশার সাথে খারাপ ব্যবহার করতাম। ওকে দমিয়ে রাখতাম যাতে আমার ভয় হলেও অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক না রাখে। আর তুই এই সুযোগটাকেই কাজে লাগালি। ওর সামনে আমাকে ভিলেন বানিয়ে নিজে হিরো হতে চেষ্টা করছিস। কিন্তু এত সহজে পারবি ভেবেছিস? কখনোই না। ঈশা আমাকে ভালোবাসে। শুধু আমাকে। জানি তো ভাই, তাই তো তোকে এখানে নিয়ে এসেছি। তুই না থাকলে ঈশা আমার হবে, আমাকে ভালোবাসবে। হাসালি। ঈশা কখনোই তোকে ভালোবাসবে না। অ্যাটলিস্ট তোর আসল চেহারা দেখার পর তো নাই। কে দেখাবে আমার আসল চেহারা ওকে? তুই, বেঁচে থাকলে না দেখাবি। তোকে আজ রাতেই শেষ করে ফেলব। ফোন হাতে ঘরময় পায়চারি করছে ঈশা। একটা ফোনের জন্য অপেক্ষা করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল সেটা ঈশা খেয়াল করেনি। হঠাৎ ঈশার ফোন বাজার শব্দে চারপাশের পরিবেশের নিস্তব্ধতা ছারখার হয়ে পড়ে। মনে একটা অজানা ভয় কাজ করছে ঈশার। হয়তো আপন কাউকে হারানোর ভয়। কালটা রিসিভ করতেই ও পাশ থেকে বলে ওঠে, বেশি দেরি করে ফেললাম কল দিতে। কে আপনি? কেন আমাকে কাল থেকে ডিস্টার্ব করছেন? আর আসিফকে কোথায় রেখেছেন? কি করেছে ও যে ওকে কিডন্যাপ করে রেখেছেন? আরে এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা ছেড়ে কোনোটার উত্তর দিব? প্লিজ আসিফের কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আর কোনো ক্ষতি করবেন না। এত ভালোবাসা, বা এই যুগে এটা বিরল। কি জানেন মিস সুন্দরী, আমার না এই ভালোবাসা দেখে হিংসে হচ্ছে। জীবনে কখনো ভালোবাসা পাইনি তো তাই ভাবছি আপনাকে আরও একটু ঘুরব। তাতে আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনি একটা সাইকো। পাগল, আমার আসিফের যদি কিছু হয়েছে তাহলে দেখবেন আমি কি করি।
ওরে বাবা, ভয় পেয়েছি। কালকে সকালে একটা বক্স আসবে, যা লেখা থাকবে তাই করবেন। আশা করি আপনার আসিফের কোনো ক্ষতি করতে চান না। ওর কোনো ক্ষতি করবেন না। হেলো হেলো কল কেটে দিল। ঈশা হতভম্বের মতো চেয়ারে বসে পড়ে। কালকে পর্যন্ত তার জীবনটা স্বাভাবিক ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না ঈশা। কি করি? সার্জিসকে একটা কল দেই। লাগাতার 10 বার কল দেওয়ার পরও সার্জিস কল তুলল না। এবার সত্যি ঈশার ভয় হচ্ছে। একসাথে দুইজন উধাও, এটা কি করে হতে পারে? তাহলে কি দুইজন একসাথে কিডন্যাপ হয়েছে? ঈশা আর ভাবতে পারছে না। কাল সারারাত ঈশা ঘুমাতে পারেনি। কারই বা এই সময় ঘুম আসে, তবে ভোরবেলায় কখন যে ঈশার চোখ লেগে এসেছে সে নিজেও জানে না। সকালের মিষ্টি রোদ ঈশার মুখে পড়তেই ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে বিছানা থেকে উঠে নিচে নেমে মামাকে খাবার টেবিলে পেপার পড়তে দেখে। ঈশাকে দেখে পাশে খবরের কাগজটা পাশে রেখে দেয় নজরুল। কি রে মামুনি, আসিফ কই? কাল থেকে ছেলেটাকে দেখছি না, তুই কিছু জানিস? আসলে মামা ভাইয়া একটা পিকনিকে গিয়েছে। আমাকে বলতে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। পিকনিকে গেছে তো ভালো করেছে, কিন্তু ফোনটা বন্ধ কেন? আসলে মামা ওই জায়গাতে নেটওয়ার্ক একটু প্রবলেম করে, তাই হয়তো। আপা এই বাক্সটাকে জানি বাসর বাইরে রেখে গেছে। কই দেখি। আচ্ছা তুমি যাও, মামার জন্য নাস্তা বানাও। ঈশা নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর ক্ষিপ্র গতিতে বক্স তার দিকে তাকায়। অনেক সুন্দর করে বক্সটা সাজানো হয়েছে। ঈশা এতে খানিকটা অবাক হয়। বক্সটা খুলে ভেতরে একটা শাড়ি, চুড়ি, কানের দুল আর একটা চিঠি পায়। জিনিসগুলো বিছানার ওপর রেখে ঈশা চিঠিটা পড়তে শুরু করে। মিস সুন্দরী, যেগুলো পাঠিয়েছি সেগুলো পড়ে ঠিকানায় এসে পড়বে। বিকাল 4টার আগে যেন আমি ওই জায়গায় তোমাকে দেখতে পাই। অনেক কষ্টে খুঁজে খুঁজে শাড়িটা কিনেছি, যদি অন্য কিছু পরে আসো তাহলে মনে রেখো তোমার প্রাণভোমরা কিন্তু আমার কাছে। কি ওনার আসল পরিচয়? উনি আসিফকে চান নাকি আমাকে? স্যার, ম্যাডাম এসে গেছেন। বাহ, সময় জ্ঞান আছে বলতে হবে। যাও আমার কোটটা নিয়ে এসো। জি স্যার। নিজের বুকের হৃদস্পন্দন নিজে শুনতে পাচ্ছে ঈশা। কিছুক্ষণ পর কি হবে সেই ভয় কেমন জানি কুকড়ে যাচ্ছে সে। যদি আসিফের কিছু হয়ে যায়। গত 2 দিন ধরে আসিফের কোনো খবর নেই। যতই হোক ভালোবাসার মানুষকে যতই ঘৃণা করা হোক, সে বিপদে পড়লে দুনিয়া ছারখার হয়ে যায়। হয়তো ঈশাকে আসিফ কষ্ট দিয়েছে, সেটা বুঝে হোক বা না বুঝে, কিন্তু তাই বলে তো ঈশার ভালোবাসা মিথ্যা না। মিস সুন্দরী, আপনি নিজের কথা রাখবেন ভাবতে পারিনি। হঠাৎ পুরুষালী কণ্ঠে ঈশার ভাবনায় ছেদ ধরে। একটা দীর্ঘশ্বাস নিয়ে ঈশা পিছনে ঘুরে তাকায়, কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। নাহিদ, তুমি? এত অবাক হওয়ার কি আছে? আমি বাঘ নাকি ভাল্লুক? আসিফ ভাইয়া কোথায় বলো? কি করেছো ওর সাথে? কিছু করিনি এখনো। তবে করব। আমিও আমার দেয়া কথা রাখব। না, তুমি ওর কিছু করবে না। কেন করছো এসব? সেটা তুমি জানতে পারবে, তবে খানিক পরে। যাই হোক, আমার সুন্দরীকে কিন্তু এই শাড়িতে আরো বেশি সুন্দর লাগছে। আসিফকে ছেড়ে দাও। ঈশা এত বেশি শয়তানের নাম নিতে হয় না। আল্লাহ রাগ করেন। আল্লাহর নামটা তুমি অন্তত মুখে এনো না। ও আসিফের কথা বলতেই মনে হলো ওর সাথে আরেকটা ছেলেকে পেয়েছিলাম। কি জানি নাম, সার্জিস। কি করেছো সার্জিসের সাথে? তেমন কিছু না, কয়েকটা হাড় ভেঙে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আসিফকে তুলে নেয়ার সময় বেশি সমস্যা করছিল। তুমি কি মানুষ? মানুষ থেকে অমানুষটা তুমি বানিয়েছ। তুমি আগে থেকেই অমানুষ ছিলে, তুমি নতুন করে অমানুষ বানানোর সাধ্য আমার নেই। এই অমানুষটা তো তোমার সান্নিধ্যে ভালো হতে চেয়েছিল, কিন্তু তা তো হতে দিলে না। এখন সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। এটার ফল তোমাকে আসিফকে ভোগ করতে হবে।
আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে আসিফকে আমি অবশ্যই ফিরিয়ে আনবি। কথাটা শেষ করেই গটগট করে হেঁটে চলে যায়। নাহিদ বুকে হাত দিকে আকাশের দিকে তাকায়। এখনো আগের মতো আছো? তোমার ওই দেমাগ তাই আমার সবচেয়ে পছন্দের ছিল, কিন্তু ওই আসিফটা সব শেষ করে ফেলেছে। ঈশা, আজকে সকালে সার্জিসকে কেউ বাড়ির সামনে এসেছে। কেমন আছেন উনি? হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লাহ ছেলেটাকে সুস্থ করে দিন। এত জয়ান একটা ছেলে। মামা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে নাও। আমার কালকে সার্জিসের সাথে দেখা করতে হবে। নাহিদ ভাইয়া, তুমি আমার হাত ধরেছ কেন? ছাড়ো, হাত ছাড়ো। ঈশা, আমার তোমার সাথে একটু কথা ছিল। নাহিদ ঈশাকে জোর করে টেনে একটা নির্জন ঘরে নিয়ে যায়। ভাইয়া, আমার ভয় লাগছে, প্লিজ আমাকে যেতে দাও। ঈশা, ভয় পেও না, আমি তো আছি। আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার সাথে নিবিড়ে একটা কথা বলতে চাই। যা বলার তাড়াতাড়ি বলো। আমার যেতে হবে, না হলে আসিফ ভাইয়া বলবে সারাদিন শুধু আসিফ আর আসিফ। কেন, আমাকে কি তোমার চোখে পড়ে না? আমার ভালোবাসাটা চোখে পড়ে না? কি ভালোবাসা? হে ভালোবাসা, ভালোবাসি অনেক তোমায়। ওই আসিফ তোমাকে অনেক নির্যাতন করে, তুমি আমার কাছে চলে এসো। না, আপনি খারাপ ছেলে। আমি দেখেছি ওই দিন একটা ছেলেকে কিভাবে মেরেছিলেন। আপনি আমার থেকে দূরে থাকেন। একটা কারণে মেরেছিলাম, অকারণে নয়। যেটা আসিফ করে তোমার ওপর। হয়েছে, এখন আমাকে যেতে হবে। আমার হাতটা ছাড়ুন। না, ছাড়ব না। আসিফের কাছে গিয়ে কি হবে, সেই তো বকাই খাবে। হঠাৎ বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে। নাহিদ দরজা বন্ধ করে, ঈশার সাথে কি করছিস? দরজা খোল। ঈশা হাতটা কোনো মতে ছড়িয়ে দরজাটা খোল দেয়। প্রায় সাথে সাথে আসিফ রুমে ঢুকে পড়ে। ঈশা, তুই ঠিক আছিস? ঈশাকে কোনো কথা বলতে না দিয়ে আসিফ নাহিদের দিকে আগায়। কি করতে চেয়েছিলি ঈশার সাথে? ওর সম্মানহানি করতে চেয়েছিলি? মেয়েদের অনেক সস্তা লাগে, তাই কাপড়ের মতো মেয়ে বদলানো স্বভাবটা এখনো যায়নি। তোর কুনজর থেকে বন্ধুর বোনকেও বাদ দিবি না। আসিফ, তুই আমাকে ভুল বুঝতেছিস। আমি ঈশার সাথে কোনো খারাপ কিছু করিনি। বিশ্বাস না হলে ঈশাকে জিজ্ঞাসা কর। ও তোকে কতটা চেনে, কতটা জানে, বুঝে কিছু ও? আর একবার যদি তোকে ঈশার ধারে কাছে ঘেঁষতে দেখেছি, তোকে শেষ করে ফেলব। ঈশার দিকে। আর তুই যদি ওর সাথে আরেকবার দেখা করিস, তোরও খবর আছে। সার্জিসের সাথে দেখা করতে যাওয়ার সময় গাড়িতে বসে ঈশার আগের কথাগুলো চোখের সামনে ভেসে আসে। সেই দিন এই ঘটনাগুলো না ঘটলে হয়তো আজকে এই অবস্থার সম্মুখীন হতে হয় না। হাসপাতালে সার্জিসের সামনে বসে আছে ঈশা। এই তো কিছুক্ষণ হলো সার্জিসের জ্ঞান ফিরেছে। হুশ আসতেই ঈশাকে চোখের সামনে ঈশাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু মুহূর্তেই সেই খুশি বিলীন হয়ে যায়। এসে থেকে ঈশা কেবল আসিফের কথাই জিজ্ঞাসা করতে ব্যস্ত। একবারও সার্জিস কেমন আছে তা জিজ্ঞাসা করা হয় ওঠে না ঈশার। ঈশা, আমার সব মনে নেয়। আমাকে একটু সময় দাও। আচ্ছা, তবে মনে পড়লে অবশ্যই আমাকে কল করবে। আচ্ছা। ঈশা আর দাঁড়ায় না, নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। সার্জিস একটা দুঃখ ভরা হাসি দেয়। সে বুঝতে পারে ঈশার মনে তার জন্য কোনো জায়গা নেই। সে শুধু আসিফকেই ভালোবাসে। তুই অনেক লাকি রে আসিফ। ঈশা তোকে অনেক ভালোবাসে। আবছা আলোয় চেয়ে গেছে রুমটা। রুমের ঠিক মাঝখানে চেয়ারে বাঁধা অবস্থায় পাওয়া যায় আসিফকে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে থাকে। শ্রবণ শক্তি আর অনুভূতি পরিষ্কার হয়ে সাথে সাথে নিজেকে বাঁধা অবস্থায় পায় সে। হাত ও পায়ের বাঁধন এতটাই শক্ত যে টানাটানি করে বিশেষ কিছু করতে পারে না সে। মুখটাও কেউ বেঁধে রেখেছে, তাই চিৎকার করারও উপায় নেই। স্যার, লোকটার হুঁশ ফিরেছে। গুড, আমি ভিতরে যাচ্ছি। তোমরা বাইরে থাকো। ওকে স্যার। নাহিদ দরজা খুলে ভিতরে ঢুকতেই তীব্র আলো আসিফের চোখে মুখে পড়ে।
আসিফ সেদিকে তাকালে একটা অবয়ব দেখতে পায়, কিন্তু মুখটা ভালো করে দেখতে পায় না। নাহিদ আসিফের পিছনে গিয়ে মুখের বাঁধনটা খুলে দেয়। তারপর আসিফের সামনে হাঁটু গেড়ে বসে। কি চান? কেন আমাকে এভাবে রেখেছেন? যে জিনিসটা চাই সেটা একসময় আমার ছিল, আমার কাছ থেকে কেড়ে নেয় হয়েছে, তাই আবার সেটা আমার ফেরত চায়। কি জিনিস? ঈশা। আসিফ এক মুহূর্ত স্তব্ধ থেকে ঘরটা কাত করে হাসতে থাকে। আর এই যে আমাদের নাহিদ। আমি শুধু শুধু সার্জিসকে গালাগালি করছি। কি অবস্থা তোর, কেমন আছিস? আসিফকে হাসতে দেখে নাহিদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে ভেবেছিল আসিফ তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু বাস্তবে আসিফ হাসে। একটা মানুষের হৃৎপিণ্ডটা তার শরীর থেকে আলাদা করে দিলে মানুষ যেমন থাকে তেমন আছি। আমার ঈশাকে আমাকে ফেরত চাই, তাহলেই তুই তোর বাপের দেয়া যান নিয়ে বাড়ি ফিরতে পারবি। শত চেষ্টা করেও ঈশাকে তুই নিজের করতে পারবি না, কারণ ঈশা তোর ছিলই না কোনো দিন। ঈশার মনে আমি ছাড়া আর কেউ নেই। ঈশাকে আমি জোর করে হলেও আমার করবই, তাতে বিশেষ কিছু সুবিধা হবে না। জোর করে যে ভালোবাসা হয় না, আশা করি নাহিদ ইসলাম সেটা ভালোভাবেই জানে। নাহিদ যে আর কি কি পারে সেটা তুই দেখবি। তোর চোখের সামনে আমি ঈশাকে আমার করব। নাহিদ রেগে রুম থেকে বেরিয়ে আসে। একা রুমে আসিফ হাসতে থাকে। আমার ভালোবাসার ওপর আমার পূর্ণ আস্থা আছে। কি জানি পাগলিটা কেমন আছে। আমার চিন্তায় মনে হয় এতক্ষণে পুরো পাগল হয়ে গেছে। স্যার, আপনার সাথে ম্যাডাম দেখা করতে এসেছে। কোন ম্যাডাম? ঈশা ম্যাডাম। ঈশার কথা শুনতেই মুখের সামনে দণ্ডায়মান ফাইলটা সরিয়ে গার্ডের দিকে তাকায় নাহিদ। তাড়াতাড়ি আমার কেবিনে নিয়ে আসো। কিছুক্ষণের মাঝেই গার্ড ঈশাকে নিয়ে কেবিনে ঢোকে। ঈশার চোখ মুখ দেখেই বোঝা যায় যে সে গত কয়েকদিন ধরে ভালো করে বিশ্রাম নেয়নি। নাহিদ চেয়ার থেকে উঠে ঈশার সামনে এসে দাঁড়ায়। আজকে সূর্য কি পশ্চিম দিকে উঠেছে, যে মিস সুন্দরী আমার কেবিনে, তাও নিজের ইচ্ছায়। আসিফকে ছাড়বে কবে? আমি তো আপনার কথা মতো সব কাজ করেছি, আপনি আপনার কথা রাখুন। আসিফকে ছেড়ে দিন। হে, ছেড়ে দিব, কিন্তু আরেকটা শর্ত তার জন্য পূরণ করতে হবে। কি সেটা? আমাকে বিয়ে করতে হবে। ওগো হৃদয় হরণী, আপনার হরিণীর মতো টানা টানা চোখ দিয়ে তাকিয়ে থাকবেন না। কোন সময় নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তার ঠিক নেই। আপনার ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই। তোমার কি মনে হয়? নির্লজ্জ। ঠিক ধরেছ। তবে এই নির্লজ্জ মানুষটা নিজের ভালোবাসাকে আগলে রাখতে জানে। অন্য কারো মতো কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পায় না। শুনেন, আপনার মুখে আসিফের নামে আমি একটা কথা শুনতে চাই না। খুব স্বাদ না আমাকে বিয়ে করার? আসিফ থাকতে আমি কোনোদিনও আপনাকে বিয়ে করব না। জানি তো ঈশা, তাই তো ওই বিষবৃক্ষকে মূল থেকেই উপড়ে ফেলব। আসিফ না থাকলে তোমাকে আমার কাছেই আসতে হবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভুলেও আসিফের গায়ে একটা আঁচড় দেওয়ার সাহস করবেন না। তার ফলাফল ভালো হবে না। সাধে কি আমি মানুষ মারতে চাই? আমি তো আসিফকে জানে মারতে চাই না। আফটার অল, আসিফ একসময় আমার অনেক ভালো বন্ধু ছিল। আসিফ কোথায়? এমন এক জায়গায় যেখানে তুমি ওকে কোনোদিনও খুঁজে পাবে না। এমন কেন করছেন আমার সাথে? আপনার না আমাকে ভালোবাসেন, তাহলে কেন কষ্ট দিচ্ছেন? ছেড়ে দিন আসিফকে। হে, আমি অনেক ভালোবাসি তোমাকে। আর আমি তোমাকে ভালো রাখার জন্যই আসিফ থেকে তোমাকে দূরে রাখতে চাচ্ছি, নিজের কাছে রাখতে চাচ্ছি। আপনি কেন বুঝেন না আমি আসিফের কাছেই ভালো থাকব? ঈশার বলা কথাটা শুনে নাহিদ অনেক রেগে যায়। রক্তচক্ষু দিকে ঈশার চোখের দিকে তাকায়। এই তাকানোতে ঈশা কিছুটা ঘাবড়ে যায়। নাহিদ যেন তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ঈশার অন্তরকে ভেদ করে যাচ্ছে। হঠাৎ নাহিদ ঈশার দিকে আগাতে থাকে। ঈশাও ভয়ে ভয়ে পেছাতে থাকে। একদম এগোবেন না। ভালো হবে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব। তাতে নাহিদের কোনো ভ্রুক্ষেপ নেয়। একসময় ঈশা দেয়ালে থেকে যায়।
ঠিক ওই সময় নাহিদ নিজের পাকে স্থির করে দেয়, মাথাটা ঈশার কানের কাছে নিয়ে যায়। তোমার এই ছোট্ট গলায় এত শক্তি নেই যে চিৎকার করলে শব্দ বাইরে যাবে। আমি এখন তোমার সাথে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি তা করব না। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি এমন একজনকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে নাকি সেটাই তুমি জানো না। তার জন্য এত পাগলামি করছো। ঈশা অশ্রুসিক্ত নয়নে অবাক দৃষ্টিতে নাহিদের দিকে তাকায়। কথা তো নাহিদ মিথ্যা বলেনি। আসিফ তো কখনো তার ভালোবাসার দাবি নিয়ে ঈশার কাছে আসেনি। বারবার ঈশা ছুটে গেছে আসিফের কাছে, আর বারবার অপমানিত হয়েছে। ঈশা, আসিফকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করো, তা না হলে আসিফের লাশ দেখার জন্য প্রস্তুত হও। বিকালে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঈশা। মাথায় তার অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার কি করা উচিত না উচিত। অনেক ভাবার পর একটা সিদ্ধান্ত স্থির করে। আসিফ আমাকে ভালো নাও বুঝতে পারে, তাতে আমার কি? আমি আসিফকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আর যাকে ভালোবাসি তাকেই যে জীবনে আপন করে পাবো সেটা ভাবা আমার বোকামি। এখন সবচেয়ে দরকারি আসিফকে সুস্থভাবে মামার কাছে ফিরিয়ে দেয়া। তাতে আমার জীবন নষ্ট হলে হোক, এটাই আমার ভালোবাসার প্রমাণ। আসিফ ভাইয়া, আমাকে কোল থেকে নামাও। সবাই দেখছে। আমার লজ্জা লাগছে। আমি কাছে আসলেই তোর লজ্জা লাগে। অন্য একটা পরপুরুষের জন্য বউয়ের সাজ দিতে লজ্জা লাগে না। আজকে তোর বউ সাজার শখ ঘুচিয়ে দিব। আসিফের রাশভারী কণ্ঠ শুনে ঈশার প্রাণাত্মা উড়ে যাওয়ার জোগান। ঈশার আর সাহস হলো না আসিফকে কোনো কথা বলার। বাধ্য মেয়ের মতো চুপ করে বসে রইল আসিফের কোলে। সামনে সার্জিস গাড়ি চালাচ্ছে। ঈশা আসিফের মুখের দিকে তাকায়। 3টা দিন ধরে ভালো মদ খেতে পারেনি ছেলেটা। চেহারার উজ্জ্বলতা তাই হয়তো কম দেখাচ্ছে। আসিফের চোখে চোখ পড়তে ঈশা চোখ নামিয়ে নেয়। ঈশা লজ্জা পেয়েছে বুঝতে পেরে আসিফ হেসে দেয়। কনে সাজে তোকে কিন্তু সুন্দর লাগছে। যে কোনো ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুই বললে আজকে সার্জিসের সাথে তোর বিয়েটা দিয়ে দেই। আসিফের এই কথায় ঈশার খানিকটা রাগ হলে ওটা প্রকাশ করে না, বরঞ্চ মুখে খানিকটা হাসি নিয়ে বলে, আর 2জন সাক্ষী লাগবে যে, এত রাতে সাক্ষী জোগাড় করতে পারলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ঈশার কাছ থেকে এমন উত্তর আশা করেনি আসিফ। খানিকটা বেকল বনে যায় সে। আর এদিকে সার্জিস হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আসিফ, ঈশা এখন বড় হয়ে গেছে। তুই ওর সাথে কোথায় পারবি না। সার্জিস একটু বাইরে তাকাতো। কেন? তাকা না। আচ্ছা। আসিফ সাথে সাথে ঈশার গলায় একটা চুমু খায়। আকস্মিক এই ভালোবাসার পরশে ঈশা অবাকের চরম সীমায় পৌঁছায়। তবে এতে ঈশার মনের মাঝে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হতে থাকে। যেই অনুভূতিগুলো আসিফের প্রতি জমে থাকা দীর্ঘদিনের রাগ অভিমানকে প্রশমিত করে ফেলে। তাকাবো সামনে। তাকা। কিছুক্ষণ আগের ঘটনা। বউয়ের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঈশা। আজ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে চিনতে পারছে না সে। তবে এতে যে ঈশার মনে আনন্দের অনুভূতি জাগ্রত হচ্ছে সেটা নয়। যার জন্য এত জীবনেই সাজতেন চেয়েছে, যার জন্য নিজের রূপকে উন্মুক্ত করতে চেয়েছে, তাকে বাঁচাতে আরেকজনকে স্বামী হিসেবে গ্রহণ করা সত্যি কষ্টকর। এর চেয়ে কষ্ট হয়তো আর কিছুই হতে পারে না। কিন্তু এই অসীম সাগরের মতো দুঃখ সুখে পরিণত হয় যখন একটা মেয়ে একটা ছেলেকে সত্যিকারে ভালোবাসে। আসিফের প্রতি ঈশার ভালোবাসায় যে কোনো ভেজাল নেই, তাই প্রমাণ করার সময় এসে গেছে। কাঁদতে মন চাইলেও ঈশা নিজেকে শান্ত করে। আজ সে কাঁদবে না। আজ তো তার আনন্দের দিন, কারণ আজকে সে ভালোবাসা নামক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছে। বাহ, চাঁদও তোমার কাছে হার মানবে ঈশা। আর কতবার রূপ দিয়ে ঘায়েল করবে, আমি যে সহ্য করতে পারি না। যার যেটা না সে সেটা কখনোই সহ্য করতে পারে না। ঈশা তো আমার, তাই তুই কখনোই ঈশার কোনো কিছুকে সহ্য করতে পারবি না নাহিদ। তুই এখানে কিভাবে এলি?
যেভাবে তুই মেন্টাল এসিউলাম থেকে পালিয়ে এসেছিস ঠিক সেভাবে। অফিসার ওকে নিয়ে যান। আমি তোকে ছাড়ব না আসিফ। আমি আবার আসব, দেখে নিব তোকে। আর যা, পাগলের প্রলাপ শোনার সময় আসিফ মাহমুদের নেই। আর আপনি কি এভাবে সং সেজে দাঁড়িয়ে থাকবেন? ঈশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কতদিন পর আসিফকে চোখের সামনে দেখছে। ঈশাকে চুপ করে থাকতে দেখে আসিফ ওকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। গাড়ি কাজী অফিসের সামনে এসে থামল। ঈশা ভেবেছিল যে তারা হয়তো বাসায় যাচ্ছে, কিন্তু বাইরের পরিবেশ অচেনা লাগায় সে বাইরেও কি ঝুঁকি মারে। রাস্তার পাশে থাকা কাজী অফিস লেখা বড় সাইনবোর্ডের দিকে তাকাতেই ঈশার চোখ ছানাবড়া হয়ে যায়। আসিফ কি তাহলে সত্যিই সার্জিসের সাথে তার বিয়ে দিবে? কথাটা ভাবতেই ঈশার বুক কেঁপে উঠছে। কোল থেকে ওঠ। তোর মতো মূর্খিকে কোলে করে গাড়ি থেকে নেমে আমার পক্ষে সম্ভব না। না, আমি মানব না। কেন? এখানে এনেছো কেন আমাকে? তোর বিয়ে দেওয়ার জন্য। না, আমি সার্জিস ভাইয়াকে বিয়ে করব না। তাহলে কাকে করবি? কি হলো বল, কাকে করবি? ঈশা কিছুই বলে না। আসিফ ঈশার কান্নারত মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। মুখটা পুরো লাল হয়ে গেছে। সার্জিসকে বিয়ে করতে হবে না। যা গিয়ে বসো, বর ঠিক টাইমে এসে যাবে। বাসর ঘরে লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে ঈশা। কিছুক্ষণ পর কি হতে চলেছে এটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছে, তবে বারবার হাতের তালু ঘেমে যাচ্ছে। আজকের দিনটা ঈশার স্বপ্ন পূরণের দিন। যাকে জীবনে সবচেয়ে আপন করে চেয়েছে তাকেই সে পাচ্ছে। এই ভাগ্য কয়টা মেয়ের হয়? দরজা খোলার শব্দটা ঈশাকে খানিকটা সচেতন করে তোলে। আজ সে সবকিছুর প্রতিশোধ নিবে আসিফের কাছ থেকে। আসিফ দরজাটা বন্ধ করে আলতো পায়ে বিছানায় ঈশার মুখোমুখি বসে পড়ে। অন্যদের মতো ঘোমটা তুলে বউয়ের মুখ দেখার আমার দরকার নেই। আমি তো জানি তুই একটা পেতনি। ঈশার কোনো রেসপন্স না পেয়ে আসিফ ঈশার ঘোমটা তুলে দেয়। এই সাজে গত 2 ঘন্টা ধরে ঈশাকে দেখছে, কিন্তু এক মুহূর্তে যেন সবকিছু বদলে যায়। 2 ঘন্টা আগে যে ফুফাতো বোন ছিল, এই মুহূর্ত থেকে সে বিয়ে করা বৈধ বউ হতে যায়। ঈশা, আমার দিকে তাকাবো না। না। কেন? সেটার উত্তর আপনি জানেন। আচ্ছা, সরি জান। আমি এত জীবন তোর সাথে অনেক অন্যায় করেছি। বিনা দোষে তোকে কষ্ট দিয়েছি। চল না সব ভুলে নতুন করে জীবনটা শুরু করি। শুধু সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? তবে কি করব? শাস্তি পেতে হবে। কি শাস্তি? 1 সপ্তাহ আমাকে স্পর্শ তো দূরের কথা, আমার কাছেও আসা যাবে না। ঈশা, এমন করিস না। করব, যাও সোফাতে ঘুমাও। না ঈশা, প্লিজ। ময় সমাপ্ত।